সুমনা, প্রতিদিনের এসব ঝগড়া ভালো লাগছে না। আমরা বরং আলাদা হয়ে যাই। আমার নিজেরও আর এই সংসারের প্রতি তেমন কোনো টান নেই, এমনকি তোমার প্রতিও না। তোমার কাবিনের টাকা পেয়ে যাবে, আর বাচ্চাদের ভরণ পোষণের টাকাও আমি পাঠিয়ে দিব। আমি শুধু মুক্তি চাই এই সম্পর্কটি থেকে। দম বন্ধ লাগে এই সংসারে। অফিস থেকে ফিরেই জহির কথাগুলো বলল। রিতাকে কি বিয়ে করেছ নাকি করবে? ম্লান হেসে জিজ্ঞেস করলো সুমনা। বিয়ে করিনি, কিন্তু পরের মাসেই করব। নির্বিকারভাবে উত্তর দিল জহির। তাহলে তো ভালোই। যাই হোক, তোমার আর তোমার হবু স্ত্রীর জন্য শুভ কামনা। কিন্তু জানো তো জহির, আমার জীবনের প্রথম আর একমাত্র পুরুষ তুমি। বিয়ের আগে নিজেই নিজেকে কথা দিয়েছিলাম যে তুমি ব্যতীত আমার জীবনে অন্য কোনো পুরুষ আসবে না। তাই আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না। মনে করো না যে তোমাকে আমি দ্বিতীয় বিয়েতে বাধা দিব। একদমই না। আমি তোমাকে জোর করে আটকে রাখতে চাই না। যে পাখি আগে নিজের নির ছেড়ে উড়ে গিয়েছে, তাকে আবার জোর করব কি করে? কিন্তু তুমি আমার সন্তানদের পিতা। আমি চাই না তারা তাদের বাবা থেকে আলাদা হোক। যেহেতু এই বাসাটা আমার হাতে সাজানো, এই সংসারটা আমার হাতে গড়া, এখানে আমার সন্তানদের বেড়ে ওঠা, তাই অনুরোধ করব, তুমি তোমার নতুন স্ত্রীকে নিয়ে আলাদা বাসায় থেকো। আর আমাদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার দরকার নেই। এখানে আসারও দরকার নেই। সন্তানদের দেখতে মন চাইলে এসো, বাধা দিব না। তোমার জীবনে আমি কখনোই বাধা হয়ে দাঁড়াবো না। তুমি নিজের মতো ভালো থেকে নিজের নতুন ভালোবাসার মানুষটির কাছে। কিন্তু আমার কাছে ডিভোর্সের আশা করো না। এটা আমি তোমাকে দিতে পারবো না। বলেই সুমনা গেস্ট রুমে চলে গেল। আজকাল সে আর নিজের বেডরুমে ঘুমায় না। জহিরও বাসায় খুব একটা থাকে না। তার রাত কাটে প্রেমিকা রিতার বাসায়। মাঝে মাঝে যখন আসে, জহির একাই বেডরুমে ঘুমায়। সুমনার কথায় তবদা খেল জহির। 12 বছরের সংসার তাদের। কত ভালো খারাপ পরিস্থিতি একসাথে পার করেছে, তার হিসেব নেই। দুটো সন্তানও আছে তাদের। ভালোবাসার কমতি ছিল না। কিন্তু 3 বছর আগে কিভাবে যেন তার অফিসের জুনিয়র কলিগ রিতার মায়ায় আটকে গেল। প্রথমে নিজেকে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু পারেনি। রিতার মোহে সে এমনভাবে ফেঁসে গেল, সুমনাকে আর ভালো লাগতো না। সুমনার সবকিছুই বিরক্তিকর মনে হতো। প্রথম প্রথম জহির আর রিতা অন্য সব জুনিয়র সিনিয়র কলিগের মতোই ছিল। ধীরে ধীরে তাদের মাঝে বন্ধুত্বের সৃষ্টি হয়। তারপর রিতার বিভিন্ন সমস্যায় জহির ওকে মানসিক সাপোর্ট দিত। অন্যদিকে রিতাও জহিরকে মানসিক সাপোর্ট দিত। সুমনা সংসার বাচ্চা নিয়ে ব্যস্ত থাকায় জহির রিতার দিকে আরো ঝুঁকে পড়ে। এরপর দুজনের মাঝে একটি কমফোর্ট জোন তৈরি হয়। মানসিক নির্ভরতা তৈরি হয়। বিষয়টা এমন হয়ে দাঁড়ায় যে রিতার সাথে কথা না বলে জহিরের দম বন্ধ লাগতো। মানসিক নির্ভরতার জায়গা থেকে তারা আরো কাছাকাছি আসে। এরপর নিজেদের সীমা ভুলে ইন্টিমেট হয়। কিন্তু এসবে একবারও মনে পড়েনি তার স্ত্রীর কথা, যে কিনা নিজের সবটুকু দিয়ে তার সংসার সামলাচ্ছে, তার সন্তানদের লালন পালন করছে। এই সংসার গোছাতে গিয়েই তো সুমনা নিজের স্বপ্ন, নিজের রূপ, কেরিয়ার সব বিসর্জন দিয়েছিল। জহির যখন অন্য নারীর বিছানায় আনন্দ করছিল, সে সময় সুমনা নিজের বাচ্চাদের হোমওয়ার্ক করাতে, স্বামীর পছন্দের রান্না করতে ব্যস্ত ছিল। জহিরের পরিবর্তনগুলো অবশ্য সুমনার চোখে আগেই পড়েছিল। কম ঝগড়া হয়নি এসব নিয়ে। রাতের পর রাত সুমনা কান্না করত, কিন্তু তার এসব বিরক্ত লাগতো। তার কাছে তার মানসিক শান্তির জায়গা ছিল রিতা। ধীরে ধীরে রিতার সাথে সম্পর্ক গভীর হতে লাগলো। তারপর শুরু হলো বিদেশ ভ্রমণ। বাসায় যে বউ বাচ্চা আছে নিমিষেই ভুলে গেল সে। রিতার চিকন ফিগার, সুন্দর চেহারা, মন ভোলানো কথা, সবকিছুতে যেন পাকাপাকি ভাবে আটকে গেল জহির। সুমনাকে আর নিজের যোগ্য মনে হতো না। সুমনা অনেক চেষ্টা করেছে জহিরকে ফিরিয়ে আনার, কিন্তু ব্যর্থ হয়েছে। জহিরের চোখে সুখ মানেই রিতা। রিতাকে ছাড়া তার ইদানিং নিঃশ্বাস নিতে কষ্ট হয়। কেমন যেন আদরে বাচ্চা মেয়ে একটা, আর নিজের ঘর সংসার স্ত্রী সন্তানকে আজাব মনে হতো। তাই তো ধীরে ধীরে বাসায় আসাও কমিয়ে দিল। জহির চলে গিয়েছে। সুমনা জানে জহিরের ঠিকানা এখন রিতা। রিতা যখন শুনবে সুমনা ডিভোর্স দিতে চায় না, নির্ঘাত অভিমান করবে। জহিরা আদর করে দামি গিফট দিয়ে সে অভিমান ভাঙাবে। কিন্তু সুমনা এও জানে জহির তার কথা ফেরাবে না। রিতা অবশ্য আত্মহত্যার নাটকও করতে পারে, কিন্তু জহির তাকে কোনো না কোনো ভাবে মানিয়ে নিবেই। জহির আর রিতার বিয়ে হয়েছিল পারিবারিক ভাবে। জহির ছোট্ট একটি চাকরি করত, বেতন কম, অভাবের সংসার।
সে অভাবে সংসারটাকে আপন করে নিল সুমনা। তারপর ধীরে ধীরে জহিরের বেতন বাড়ল, পরিবর্তন হলো অবস্থানে, দুটি সন্তান আসলো কোল জোরে। কত পরিকল্পনা তাদের এই দুই সন্তানকে নিয়ে। কিন্তু ধীরে ধীরে সুমনা লক্ষ্য করলো জহির পরিবর্তন হচ্ছে। আগে যে মানুষটা অফিস করে তাড়াতাড়ি বাসায় ফিরতো, সে আজকাল দেরি করছে, মাঝে মাঝে বাহির থেকে রাতের খাবার খেয়ে আসছে। যে মানুষটা আগে বাচ্চাদের মুখ না দেখে ঘুমোতে পারতো না, সেই মানুষটা এখন দিব্যি 1 সপ্তাহ বাচ্চাদের মুখ না দেখিয়ে কাটিয়ে দেয়। তারপর ধীরে ধীরে অফিসিয়াল ট্যুরের নামে শুরু হলো জহিরের বাহিরে রাত কাটানো। 1 সপ্তাহ 2 সপ্তাহ গায়েব থাকতো সে। এমনকি সুমনা আর জহিরের মাঝে স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্কটাও ছিল না। বাসায় এসে জহির হয় ঘুমিয়ে পড়তো, আর না হয় ফোনে ব্যস্ত থাকতো। একদিন সুমনা সুযোগ বুঝে জহিরের ফোন হাতে নেয়। এরপর ভালোভাবে বুঝে যায় তাদের সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি এসেছে। এমনকি রীতা জহিরের কাছে সুমনা আর জহিরের দাম্পত্য জীবনেরও জবাবদিহিতা চেত। একটি মেসেজ এমন ছিল যেখানে রীতা লিখেছে, তুমি কি আজ সুমনার সাথে শারীরিক সম্পর্ক করেছ? শোনো জহির, তুমি যদি ওকে স্পর্শ করো আমি কিন্তু সুইসাইড করব। আমি তোমাকে কারোর সাথে সহ্য করতে পারি না জহির, তুমি জানো। তুমি পুরোটাই আমার। না জান, আমি ওকে স্পর্শ করিনি। বিশ্বাস না হলে ভিডিও কল দিই। আমি পুরোটাই তোমার, কথা দিচ্ছি। জহির আর রিতার মেসেজগুলো পড়ে সুমনার গা গুলিয়ে এসেছিল। এই মানুষটার সাথে তার 12টা বছরের সংসার, কি করে পারলো এভাবে প্রতারণা করতে? তাদের সম্পর্ক কি এতটাই ভঙ্গুর যে তাদের দাম্পত্য জীবনে আরেক নারী নাক গলাচ্ছে? এরপর এই বিষয় নিয়ে জহির আর সুমনা নিয়মিত ঝগড়া হতো। সুমনা কত জহিরের পা ধরে কেঁদেছে তার হিসেব নেই। নিজের সংসার বাঁচাতে অনেক চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। শেষে সুমনা একেবারে নীরব হয়ে যায়। অপেক্ষায় থাকে জহির শেষ পর্যন্ত কাকে বেছে নিবে। সুমনা আকাশের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলে, আমি যেদিন থেকে চুপ হয়েছি জহির, সেদিন থেকে তোমার নাম ধ্বংসের খাতায় লেখা হয়ে গিয়েছে। অপেক্ষা শুধু সময়ের। আমাকে অবলা ভেবে বড্ড বেশি ভুল করে ফেলেছ। জহির বেশ আনন্দে আছে। থাইল্যান্ডে 2 সপ্তাহ হানিমুন করে আজ ফিরল। সে এখন নতুন করে জীবনটাকে উপভোগ করছে। রিতার বেড পারফরম্যান্সও অসাধারণ। সুমনার মাঝে এই জিনিসটা ছিল না, একদম মরা মাছ। নিজের জীবনের এতগুলো বছর সে সুমনার মতো একটা বোরিং মরা মাছের সাথে কাটিয়েছে ভেবে বিরক্তিতে মুখ কুঁচকালো জহির। একটু পরেই চোখ যখন রিতার উপর পড়ল, মনটা মুহূর্তের মাঝে ভালো হয়ে গেল। পৃথিবীতে এখন সে নিজেকে শ্রেষ্ঠ সুখী মানুষ মনে করে। চারদিকে শুধু সুখ আর সুখ, আর সেই সুখের মূল রহস্য রিতা। এদিকে নতুন বিয়ের পর একটিবারের জন্য সে সুমনাকে কল দেয়নি, বাচ্চাদের খোঁজ নেয়নি, এমনকি সে সুমনাকে সংসার খরচে টাকাটাও দেয়নি। এই যে বাজার খরচ, বাচ্চাদের স্কুল টিউশনির ফি, এসব সুমনা কিভাবে দিবে একটাবারের জন্য সে ভাবেনি। সে ব্যস্ত তার দ্বিতীয় স্ত্রী নিয়ে। লোকে বলে না, পুরুষ তার দ্বিতীয় স্ত্রীকে বেশি যত্ন রাখে। দ্বিতীয় স্ত্রী পুরুষের আসল শখের নারী। কথাটি যেন জহির নিজেই প্রমাণ করে দিল। না হলে যে সুমনা তার শূন্য পকেটে তার পাশে ছিল, পকেট ভর্তি সেই সুমনাকে সে ছুঁড়ে ফেলে দিল। এই জন্যে হয়তোবা আজকালকার মেয়েরা বিয়ে করার জন্য প্রতিষ্ঠিত পুরুষ খোঁজে, কারণ জানে ছেলেরা প্রতিষ্ঠিত হবার পর প্রথম স্ত্রীকে আর নিজের যোগ্য মনে করে না। অবশ্য যারা আসল পুরুষ তারা এমন না, তারা প্রতিষ্ঠিত হওয়ার পরে স্ত্রীকে আরো মাথায় তুলে রাখে। এভাবে ওই প্রতারকটাকে ছেড়ে দিচ্ছিস সুমনা? আহত কণ্ঠে জিজ্ঞেস করলো রোমানা। বোনের কথায় উন্মাদের মতো হেসে উঠল সুমনা। হাসতে হাসতে বলল, আমি ঠান্ডা মাথায় কাজ করতে পছন্দ করি আপা। সেজন্য যদি আমার 1টা বছর সময়ও যায় সমস্যা নেই, কিন্তু কাজটা যেন নিখুঁত হয়। আমি যেখানে নিজের রক্তের বাপকে ছাড় দিইনি, সেখানে জহিরকে। তোমার মনে আছে আপা, আব্বা যখন পরকীয়ায় জড়ালো তখন আমি ক্লাস 5-এর ছাত্রী। যে আব্বার চোখের মনি ছিলাম আমরা 2 বোন, সে আব্বাই একদিন হুট করে অচেনা হয়ে গেল। বাসাতে আসতো না, কথায় কথায় আম্মার গায়ে হাত তুলতো, আরো কত কি। ক্লাস 7-এ থাকতে একদিন লোক মুখে জানতে পারলাম আব্বা নাকি পাশের গ্রামের শিউলি নামের 18 বছরের একটি মেয়েকে বিয়ে করবে। দ্বিতীয় বিয়ে না করতে আব্বা যেখানে আমাদের এত অবহেলা করত,
দ্বিতীয় বিয়ে করার পরে যে আমাদের দিকে ফিরেও তাকাবে না সে আমার ঢের জানা ছিল। তাই আমি আর মা মিলে আব্বার সাথে কি করেছিলাম মনে আছে না? আব্বা সারা জীবনের জন্য তার হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। তাই তো আর দ্বিতীয় বিয়ে করা হয়নি তার। কারণ কোনো মেয়ে তার স্ত্রী হয়ে গোমুখ পরিষ্কার করতে রাজি ছিল না। এরপর আম্মা আব্বার ব্যবসা নিজের হাতে নিয়ে নিল। মৃত্যুর আগ পর্যন্ত আব্বাকে দুনিয়াতে নরক যন্ত্রণা সহ্য করিয়েছিলাম আমি আর আম্মা। তুমি তো তখন তোমার স্বামীর বাসায়। ভেবেছো সেদিন যদি আমি আর আম্মা আব্বার এই অবস্থা না করতাম তাহলে আব্বা দ্বিতীয় বিয়ে করতেন। ব্যবসা বাড়ি সব যেত তার দ্বিতীয় স্ত্রীর হাতে। তোমার সংসার ভাঙতো আর আমি আম্মা রাস্তায় রাস্তায় আশ্রয়ের খোঁজে ঘুরে বেড়াতাম। তবে আম্মা কিন্তু আব্বাকে ফেলে দেয়নি। সম্পত্তি ব্যবসা সব নিজ দায়িত্বে নিয়েছিলেন ঠিকই, কিন্তু আব্বার সেবাও করেছেন। তার গৌমুখ নিজে পরিষ্কার করেছেন। তার কথা ছিল সে আব্বার স্ত্রী হয়ে এ বাসায় এসেছেন, আব্বার স্ত্রী হয়ে মৃত্যুবরণ করবেন। আর আব্বা পাশে দ্বিতীয় নারীর অস্তিত্ব সে থাকতে দিবেন না। তাহলে তুইও কি আবার জহিরের সাথে সংসার করতে চাস? অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো রোমানা। মাথা খারাপ নাকি? আমি আম্মার মতো এত দয়ালু না। প্রতারকের আমার জীবনে জায়গা নেই। আমি একজন সুপুরুষের সাথে সুস্থ স্বাভাবিক জীবন ডিজার্ভ করি, কিন্তু তার আগে জহিরকে ধ্বংস করব। এমন ভাবে ধ্বংস করব যেন সে তার মৃত্যু কামনা করে। আমার এত বছরের সংসারকে সে খুন করেছে, আমার আত্মাটাকে খুন করেছে, আমার সন্তানের শৈশবটাকে খুন করেছে। এতগুলো খুনের খুনিকে এমনি কি করে ছেড়ে দিই বলো তো আপা? আর রিতা, ওকে এমনি এমনি ছেড়ে দিবি? আগে জহিরের শাস্তিটা দিই, পরেরটা পরে দেখা যাবে। বুয়ার হাতে রান্না খেতে ভালো লাগে জহিরের, কিন্তু জহির বাধ্য হয়ে খায়। রিতা রান্না বান্না করতে কষ্ট হয়, তাই তো বাসায় তিনটে কাজের মেয়ে রেখে দিয়েছে, যাতে রিতার বিন্দুমাত্র কষ্ট করতে না হয়। কিন্তু এই জহির যখন সুমনার সাথে সংসারে ছিল তখন বাসার সব কাজ সুমনা একা হাতে করত। শুরুর দিকে অভাবের সংসার, তখন কাজের মেয়ে রাখা স্বপ্নের মতো। কিন্তু যখন জহিরের বেতন বাড়ল সুমনা অবশ্য কয়েকবার বলেছিল কাজের মেয়ের কথা, কিন্তু জহির না করে দেয়। সে নাকি সুমনার হাতে রান্না ছাড়া খেতে পারে না, কাজের মেয়েরা ভালো করে কাপড় ধুতে পারে না। আর আজ সেই জহিরই তার দ্বিতীয় স্ত্রীর জন্য বেশি বেতনে তিনটে বুয়া রেখেছে। সুমনার সংসারে সুমনাই সব স্যাক্রিফাইস করত, অ্যাডজাস্ট করে চলতো। কিন্তু রিতার সাথে সংসারে জহির স্যাক্রিফাইস করে, অ্যাডজাস্ট করে চলে। বিয়ের 6 মাস চলছে জহির আর রিতার। এই 6 মাসে রিতাকে মাথায় করে রেখেছে জহির, কিন্তু ভুলে গিয়েছে তার প্রথম স্ত্রী আর সন্তানদের কথা। অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়ে বিছানায় উদাম গায়ে শুয়ে আছে জহির, আর তার উন্মুক্ত বুকে মাথা দিয়ে রেখেছে রিতা। হুট করে রিতা বলল, আমরা কতদিন ভাড়া বাসায় থাকবো জহির? আর একটা বছর কষ্ট করো যান, ফ্ল্যাট বুকিং দিয়ে দিয়েছি। কিন্তু আমি নতুন ফ্ল্যাটে থাকতে চাই না। আমি তো এখনকার বাসাটাতেই থাকতে চাই, যেখানে তোমার প্রথম বউ থাকছে। রিতার কথায় জহিরের হুট করে সুমন আর বাচ্চাদের কথা মনে পড়ল। এই 6টা মাস সে একবারও তাদের খোঁজ নেয়নি, এমনকি ওরাও ফোন দেয়নি। বুকটা কেমন জানি করে উঠল। সুমনা তো গৃহিণী, এই 6 মাস কি করে সংসার চালিয়েছে সে? মনটা মুহূর্তের মাঝে আনচান করে উঠল তার। জহিরকে চুপ থাকতে দেখে রিতা আবার বলে উঠল, কি হলো, চুপ করে আছো কেন? আমি ও বাসাতেই থাকবো, ব্যাস। এর বাহিরে আর কিছু বলতে চাই না। রিতা, বোঝার চেষ্টা করো। ও বাসাটা সুমনার হাতে গড়া, বাচ্চাদের স্মৃতি ওখানে। কি করে ওদের বের করে দিব? ওরা কোথায় যাবে? ওদের নতুন বাসা ভাড়া করে দাও। এটা সম্ভব নয় রিতা, একটু বুঝদারের মতো কথা বলো। ওই বাসার প্রতিটা কোণা সুমনার হাতে গড়া। ও শুধু ওই বাসাটা আমার কাছে চেয়েছে, বাচ্চাদের আশ্রয়টা চেয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমি তো তোমার কাছে আছি। ওদের ছেড়ে তোমার কাছে এসেছি। ওই সামান্য বাড়ি দিয়ে কি করবে? ওটা থাক না ওদের কাছে। আমি বনানীতে তোমার জন্য নতুন ফ্ল্যাট কিনছি। এবার খেপে উঠল রিতা। চোখ ভর্তি পানি এনে কাঁদতে কাঁদতে বলল, ওটা সুমনার বাসা না এখন, ওটা আমার বাসা। ওখানে আমি আমার সংসার গড়ব। তুমি যদি ওদেরকে ও বাসা থেকে বের না করো তাহলে আমি নিজেকে শেষ করে দিব জহির। বলেই ফলের ঝুড়ি থেকে চাকু হাতে নিল। রিতার এরূপ আচরণে ভড়কে গেল জহির। বাধ্য হয়ে বলল, ঠান্ডা হও জান, তুমি যা চাইবে তাই হবে। তবু নিজের ক্ষতি করো না। তোমার কিছু হলে আমি বাঁচবো না জান। জহিরের কথায় খুশি হলো রিতা। সাথে সাথে হাতের ছুরিটা ফেলে জড়িয়ে ধরল জহিরকে। তারপর বলল,
তোমাকে অনেক ভালোবাসি জহির, তুমি আমার সব। জহির ও রিতাকে বকে আরো চেপে বলল, আমিও তোমাকে ভালোবাসি জান। আমি আর রিতা এ বাসায় শিফট হতে চাচ্ছি সুমনা, তোমাকে আর বাচ্চাদের নতুন বাসা ভাড়া নিয়ে দিব। মাথা নিচু করে বলল জহির। জহিরের কথায় অট্ট স্বরে হেসে উঠল সুমনা। তারপর বলল, এই একটা জিনিসই তো চেয়েছিলাম জহির, এটাও দিতে পারলে না। আচ্ছা, আমাদের যে এত বছরের সংসার ছিল, সামান্যতম সম্মান কি নেই আমাদের সংসারটির প্রতি? ভুলে গিয়েছো যখন শূন্য পকেটে ছিলে, তখন একটু একটু করে আমি এই সংসার গুছিয়েছিলাম। নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে আমি ব্যাংকে টাকা রাখতাম এই বাসাটা বানানোর জন্য। আজ তুমি আমাকে আমাদের সন্তানদেরকে আশ্রয়হীন করতে চাচ্ছ, আমাদের মাথার উপরে ছাদ কেড়ে নিতে চাচ্ছ। রিতার ভালোবাসা এতটাই পাগল হয়েছে যে নিজের সন্তানদের মুখটাও চোখের সামনে আসে না। ওরা তো তোমারই অংশ জহির। নিজের মাথা নিচু করল জহির। কিছু বলার নেই তার। সত্যি, সুমনা বা বাচ্চাদের প্রতি সে কোনো টান অনুভব করে না। সে এখন শুধুমাত্র রিতার। তবু আমতা আমতা করে বলল, আমি তো বলেছি তোমাদের ভরণ পোষণের দায়িত্ব আমার। এত কাহিনী করার কি আছে? আর বাসাটা যেহেতু আমার, আমি কেন বাহিরে ভাড়া বাসা থাকবো? ভরণ পোষণের দায়িত্ব সত্যি নিয়েছ, কিন্তু এই 6 মাসে 1 টাকাও তো সংসারে দাওনি। একবারও কি মনে হয়নি যে সুমনা তো গৃহিণী, ও কিভাবে সংসার চালাচ্ছে? একটিবারও খোঁজ নেওনি? 6 মাস ধরে নিজের বাচ্চাগুলোর মুখটা দেখারও প্রয়োজন বোধ করনি? তুমি কুস্বামীর পাশাপাশি কুপিতাও জহির। যাই হোক, আমাদের ভরণ পোষণের দায়িত্ব তোমাকে নিতে হবে না। আর না বাসা ভাড়া লাগবে আমাদের, কারণ তোমার প্রিয় দ্বিতীয় স্ত্রী বিষয়টি মেনে নিবে না। সে আবার তোমাকে আত্মহত্যার হুমকি দিবে। তাই দরকার নেই, আমাদেরটা আমরা বুঝে নিব। চাটা শেষ করো, এরপর আর কোনোদিন আমার হাতে চা খেতে পারবে না। জহিরা আর কিছু না বলে চাটা খেলো, কিন্তু সোফা থেকে দাঁড়াতে যাবে তার আগেই মাথাটা চক্কর দিল তার। তারপর চোখের সামনে সব অন্ধকার। জহির যখন চোখ খুলল তখন সে বিছানায় শোয়া, তার সামনে বসে আছে সুমনা, হাতে স্যালাইন লাগানো। জহিরকে চোখ খুলতে দেখে সুমনা বলল, মাথা ঘুরে পড়ে গিয়েছিলে। ডাক্তার এসেছিল, বলেছে স্ট্রেসের কারণে হয়েছে, তাই স্যালাইন দিয়েছে। আর তোমার দ্বিতীয় স্ত্রী বারবার ফোন দিচ্ছে, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। সুমনার কথা শুনে জহির তড়িঘড়ি করে তার ফোন হাতে নিল। দেখলো রিতার 300+ মিসড কল। তা দেখে তাড়াতাড়ি সে দৌড়ে বের হয়ে গেল। জহিরে যাওয়ার পথে তাকে রহস্যময় হাসি দিল সুমনা। তার কাজ শেষ, এখন সময় এ সম্পর্ক থেকে মুক্তি পাওয়ার। আজ প্রায় 1 মাস হলো জহির রিতাকে নিয়ে জহিরের বাসায় এসেছে। সুমনা পরের দিনই বাচ্চাদের নিয়ে বের হয়ে গিয়েছিল। সুমনা আর যোগাযোগ করেনি, এদিকে জহিরও যোগাযোগের চেষ্টা করেনি। হুটহাট বাচ্চাদের কথা মনে পড়ল, রিতা থেকে পাওয়া সুখের কাছে তা নগণ্য। এসব কথা ভাবতে ভাবতে ফেসবুক স্ক্রল করছিল জহির, কিন্তু হুট করে তার চোখ আটকালো 10 মিনিট আগে পোস্ট করা একটি পোস্টের দিকে। পোস্টটি করেছে সুমনারই এক ফ্রেন্ড, যে একটি বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে। ছবিটি একটি অফিস ট্যুরের, রাঙামাটিতে। কিন্তু সেখানে সুমনার বাচ্চাদের দেখে চমকে গেল জহির। আরেকটি ছবিতে সুমনা তার ছেলে কলিগদের সাথে হেসে হেসে কথা বলছে। সবচেয়ে বড় কথা, সুমনাকে তাতে নীল শাড়িতে বেশ সুন্দর লাগছে। জহিরের কেন জানি বিষয়টা সহ্য হচ্ছে না, তাই সে সাথে সাথে কল দিল সুমনাকে। জহির কল দিতেই সুমনা রিসিভ করলো। জিজ্ঞেস করলো, হ্যাঁ বলো, এতদিন পর কি মনে করে? তুমি আমার অনুমতি ছাড়া কোন সাহসে রাঙামাটি গিয়েছো সুমনা, যে আবার পরপুরুষদের সাথে ঢলাঢলি করছো? রাগান্বিত স্বরে বলল জহির। অনুমতি নেওয়ার মতো সম্পর্কটা কি আছে আমাদের জহির? আর তুমিও তো অফিসিয়াল ট্যুরে যেতে, কতবার আমার পারমিশন নিয়েছো। অবশ্য সেগুলো অফিসিয়াল ট্যুর কম, তোমার প্রি ওয়েডিং হানিমুন ছিল। যাকগে, যা বলার তাড়াতাড়ি বলো, আমি ব্যস্ত আছি। তুমি জব করছো, আমাকে জানিয়েছো? তোমাদের যা লাগবে আমাকে বললেই তো হতো, তাই নাকি? আচ্ছা বলো তো জহির, এই 7 মাসে আমাদের ভরণ পোষণের জন্য কত টাকা দিয়েছো? এই যে আমাকে আর আমাদের সন্তানদের বাসা থেকে বের করে দিলে, একবার খোঁজ নিয়েছিলে যে কোথায় যে আশ্রয় নিয়েছি, নাকি রাস্তায় রাস্তায় ঘুরছি? নাওনি তো। তাহলে এখন কোন মুখে জিজ্ঞেস করছো যে আমি কেন চাকরি করছি? তুমি কি চেয়েছিলে তোমার আশায় আমরা না খেয়ে মরবো? সুমনার প্রশ্নের জবাব নেই জহিরের কাছে। চুপ করে থাকলো সে।
এদিকে জহিরকে চুপ থাকতে দেখে সুমনা আবার বলল, শোনো, কাল তোমার বাসায় আইনি নোটিশ যাবে আমাদের ডিভোর্সের। বাচ্চাদের ভরণ পোষণের জন্য আমি এককালীন 15 লক্ষ টাকা আর আমার কাবিনের 5 লক্ষ টাকা রেডি রেখো। যদি ঝামেলা করতে চাও তাহলে মামলা কোর্টে উঠবে। তখন তোমার আর রিতার মান সম্মান থাকবে কিনা ভেবো। সুমনার কথায় গা জ্বলে উঠল জহিরের। সুমনার মতো মেয়ে নাকি তাকে ডিভোর্স দিবে? তাচ্ছিল্য হেসে বলল, তুমি না বলেছিলে আমাকে সারা জীবন স্বামী হিসেবে চাও? তাহলে এখন ডিভোর্সের এত তাড়া কেন? নতুন কাউকে পেয়েছো বুঝি? ভুল ছিলাম আমি। তোমার মতো কাপুরুষ প্রতারকের জন্য নিজের জীবন নষ্ট করা বোকামি। আর কি করেছো আমার জন্য, যে আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষায় থাকবো? আমার সাথে প্রতারণা করেছে, আমার বিশ্বাস ভেঙেছ, সন্তানদের অবহেলা করেছ, আমাদের আশ্রয় কেড়ে নিয়েছ। এখন কোন মুখে এসব কথা বলো? লজ্জা করে না? সে যাই হোক, আমি ব্যস্ত, বাকি কথা উকিলকে সাথে নিয়ে হবে। বলেই ফোনটা রেখে দিল সুমনা। অন্যদিকে জহির অবাক হলো। কেন জানি তার বুকটা ভাল লাগছে। কই, আগে যখন সে নিজে সুমনাকে তালাক দিতে চেয়েছিল তখন তো এরকম লাগেনি। তাহলে এখন কেন? আপা, আমার জন্য সুন্দর দেখে একটা বর খোঁজো তো। শোনো, ছেলের যাতে টাকা পয়সা ভালো থাকে আর আমার বাচ্চাদের যাতে মেনে নেয়। 12 বছর আগে শূন্য পকেটে বেকার এক পুরুষকে বিয়ে করেছিলাম। 12টা বছর নিজের শখ আহ্লাদ সব বিসর্জন দিয়ে তার সংসার করেছি, কিন্তু বিনিময়ে কি পেলাম? প্রতারণা। 12 বছর পর সে যখন সফল হলো জীবনে, তখন চোখের পলকে আমাকে ভুলে যে নতুন নারীতে মত্ত হলো। আমাকে একদম ছুঁড়ে ফেলে দিল। কি লাভ হলো বলো? তাই তো এবার ঠিক করেছি প্রতিষ্ঠিত পুরুষকে বিয়ে করব। সে কামাই করবে, আমি আরামে শুধু বসে বসে খাবো। ঠিক বলেছি না? শোনো, আজই তুমি তোমার ওই পরিচিত ঘটকের সাথে কথা বলবে। ওই অমানুষ বেঈমানটার সাথে আমার ডিভোর্সে 4 মাস হয়ে গিয়েছে। আমি কেন আর একা থাকবো বলো? নেচে নেচে বিয়ে করব। কষা মুরগির তরকারি দিয়ে ভাত খেতে খেতে বলল সুমনা। বোনের কথায় টাসকি খেলো রোমানা। বোনটা একদম তার মায়ের মতো শক্ত মনের হয়েছে। কাউকে ভালোবাসলে জীবন দিতে রাজি, কিন্তু কেউ যদি এদের মন নিয়ে খেলে, তাদের জীবন ধ্বংস করতে দ্বিতীয়বার ভাববে না। রোমানা সুমনাকে আরেক পিস গোস্ত তুলে দিতে দিতে জিজ্ঞেস করলো, সত্যি কি ঘটক লাগাবো? অবশ্যই। আমি কি সারা জীবন একা মরে পচবো নাকি? বাচ্চারা বড় হচ্ছে, একসময় ওরা বিয়ে করে নিজ নিজ সংসারে ব্যস্ত হবে। তখন আমি কি করব? আমারও নিজের একটি সংসার প্রয়োজন আপা। আমারও একটু যত্ন আহ্লাদের প্রয়োজন আছে। আগের ভুল এবার আর করব না। এবার নিজেকে ভালোবাসবো, একটু বেশিই ভালোবাসবো। আমাকে স্বার্থপর ভাবলে ভাবতে পারো। কথা বলার সময় চোখে অশ্রু জমল সুমনার। যতই অস্বীকার করুক, আজও সে জহিরকে ভালোবাসে। ভুলতে পারেনি। কিভাবে ভুলবে? জহির প্রতারক হলো, সুমনা তো সত্যি সত্যি তাকে ভালোবেসেছিল। আজকাল জহিরের শরীর ভালো যাচ্ছে না। দুদিন পর পর সর্দি, জ্বর, অ্যালার্জি, আরো কত কি। শরীরটা যেন ভেঙে পড়েছে। অফিসে অনেক মিস দিয়েছে এই কয়েক মাসে, ফলে সেখানেও একটি বাজে প্রভাব পড়ছে। এদিকে 2 দিন হলো তার ডিসেন্ট্রি, একেবারে ভয়ানক লেভেলের। ওষুধ কেউ নিয়ন্ত্রণে আসছে না। ডাক্তার তো বলেই দিয়েছে কালকের মধ্যে ঠিক না হলে হসপিটালে ভর্তি হতে হবে। জহিরের খুব পানি পিপাসা পেয়েছে। এসব ডাক্তার বারবার স্যালাইন আর ডাবের পানি খেতে বলেছে, কিন্তু এসব এগিয়ে দেওয়ার মতো মানুষ নেই। রীতা তো কালকে আলাদা রুমে চলে গিয়েছে। বলেছে জহির একেবারে সুস্থ হলে এ ঘরে আসবে। জহিরের কাছ থেকে নাকি পায়খানার গন্ধ আসে। এই ঘর নাকি পায়খানার গন্ধে ভরে গিয়েছে। এসব ভাবনার মাঝে জহিরের মনে পড়ে যায় আজ থেকে প্রায় 7 বছর আগের ঘটনা। যাত্রাবাড়িতে একটি হোটেলে গিয়ে তার ভয়ঙ্কর ডায়রিয়া হয়েছিল। পুরো 7 দিন সে বিছানায় পড়েছিল, এমনকি বিছানাতে পায়খানা করে দিত। আর সেসব ময়লা কাপড় সুমনা নিজের হাতে পরিষ্কার করত। একটু পর পর জহিরকে স্যালাইন বানিয়ে খাওয়াতো। 7টা দিন পরম যত্নে জহিরের সেবা করেছিল সুমনা। কই, সুমনা তো একটাবারের জন্য নিজের নাক সিটকায়নি বা তার থেকে দূরে সরে যায়নি। এই রীতাই তো একটা সময় জহিরকে পাওয়ার জন্য আত্মহত্যা করতে চেয়েছিল। সেই রীতা আজ তার অসুস্থতা এভাবে নাক সিটকাচ্ছে। এটা কেমন ভালোবাসা রীতার? ইদানিং সুমনার কথা বড্ড বেশি মনে পড়ে জহিরের। অসুস্থ শরীরে এখন সে বিছানায় পড়ে আছে,
কিন্তু রিতা তার পাশে নেই। কিন্তু রিতার জায়গায় যদি আজ সুমনা থাকতো, তাহলে সে 1 সেকেন্ডের জন্য জহিরকে একা ছাড়তো না। জহিরের কেন জানি আফসোস হচ্ছে। সে কি ভুল করলো সুমনাকে ছেড়ে? আচ্ছা, বাচ্চারা কেমন আছে? যে বাচ্চাদের সে এত ভালোবাসতো, রিতাকে পেয়ে সে বাচ্চাদেরও ভুলে গেল। একটাবারের জন্য ভাবেনি বাচ্চারা বাবা ছাড়া কিভাবে বড় হবে। কিন্তু এখন এখন বড্ড বেশি আফসোস হয় বাচ্চাগুলোর জন্য। আচ্ছা, সে যদি এখন বাচ্চাদের সামনে যায়, তাহলে কি তারা তাদের বাবার সাথে কথা বলবে? বাবার বুকে মাথা রাখবে? এসব কথা ভেবেই চোখ ভরে আসে জহিরের। নির্জন আজ বাসায় আছে বোনের কাছে। বোনটা অসুস্থ, তাই সে আজ স্কুল যায়নি। তার বাবা মা যখন প্রথম সেপারেশনে গেল, তখন বয়স মাত্র 11। তার মা অবশ্য কিছু লুকায়নি তার কাছে। তার বাবার জীবনে যে নতুন আন্টি এসেছে, আর সে আন্টি তার বাবার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাই তো বাবা ছেড়ে দিয়েছে তাদের। বোঝে নির্জন। এখন তার বয়স 12। মায়ের কষ্ট, স্ট্রাগল বোঝে সে। সেজন্য তো চায় মায়ের ওপর যাতে চাপ না পড়ে। মেয়ে অসুস্থ দেখে সুমন আজ অফিস যেতে চায়নি, কিন্তু যেতে বাধ্য হয়েছে। এই চাকরি না থাকলে বাচ্চাদের খাওয়াবে কি? বাসা ভাড়া দিবে কিভাবে? স্কুলের ফি দিবে কিভাবে? আর নির্জন বোঝে এখন মায়ের সমস্যা। নাদিয়া ছোট হলেও সেই একটু একটু বোঝে যে বাবা পচা, মাকে কষ্ট দিয়েছে, তাদের ছেড়ে চলে গিয়েছে। তাই তো সেও বাবাকে আর চায় না, বাবাকে ঘেন্না করে। কিন্তু কষ্ট কি হয় না? দুই ভাই বোনেরই কষ্ট হয় যখন দেখে অন্যরা বাবা মাকে নিয়ে কত খুশি, কিন্তু তাদের বাবা তাদের সাথে নেই। জহিরের শরীর দিন দিন ভেঙে যাচ্ছে, শরীর দুর্বল হয়ে পড়েছে। এই তো 1 বছর আগেই সুঠাম দেহের সুদর্শন একজন পুরুষ ছিল, কিন্তু আজ আজ গলার নিচের হাড় বেরিয়ে এসেছে, মাথার চুল পড়ে যাচ্ছে, গালের চাবা বসে গিয়েছে। সবসময় জ্বর সর্দি লেগেই থাকে। অফিসের কাজকর্ম আর আগের মতো করতে পারে না। তাই অফিস থেকে নোটিশ জারি করেছে তার জন্যে, যদি 3 মাসের মধ্যে সে আবার আগের মতো কাজের প্রতি মনোযোগী না হতে পারে, তবে তাকে নিচু পোস্টে ট্রান্সফার করা হবে। যদি সেখানেও সে নিজের কাজ দেখাতে না পারে, তাহলে তাকে অফিস থেকে বরখাস্ত করা হবে। এসব চিন্তায় জহিরের মন ভালো নেই। তবে তার মন খারাপের আরো কিছু কারণ রয়েছে। সেবার ডায়রিয়া থেকে সারার পর সে সুমনা আর তার বাচ্চাদের সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু সুমনা দেখা করতে দেয়নি। নিজেও জহিরের সামনে আসেনি। তার কথা, সে কোনো প্রতারকের সাথে দেখা করতে ইচ্ছুক না। আর নাই বা ইচ্ছুক তার বাচ্চারা। বিচ্ছেদের সময় আদালতে জহির স্বেচ্ছায় বাচ্চাদের উপর নিজের সব অধিকার ছেড়েছিল, কিন্তু এখন অনুশোচনা হচ্ছে তার। বাধ্য হয়ে বাচ্চাদের স্কুলে যায় দেখা করতে, কিন্তু শিক্ষক যখন প্যারেন্টস রুমে নির্জন নাদিয়াকে ডেকে পাঠায়, তখন নির্জন নিজের বাবাকে দেখে মুখ ফিরিয়ে নেয়। তারপর শিক্ষককে কড়া কণ্ঠে বলে, আমার বাবা অনেক আগে মারা গিয়েছে স্যার। ইনি আমার বাবা না। যেদিন থেকে ইনি আমার মাকে আমাদেরকে ছেড়ে আরেকটি আন্টির কাছে চলে গিয়েছিল, সেদিন থেকে ইনি আমাদের কাছে মৃত। আর আপনি আমার মায়ের পারমিশন না নিয়ে কোন সাহসে এই লোকের সামনে আমাদের আনলেন? ইনি যদি আমাদের ক্ষতি করে? আমার বোনটার মানসিক অবস্থা ভালো নেই। এই মনস্টারটার জন্য আমাদের জীবনটাই এমনিতেই ট্রমাটাইজ। ইনাকে দেখে আমাদের মেন্টাল কন্ডিশন আরো খারাপ হয়ে যায়। তাই দয়া করে আর কোনোদিন এনার কথায় আমাদের সামনে আনবেন না। আমাদের মা ছাড়া আমাদের আর কোনো গার্ডিয়ান নেই, বলেই বোনকে নিয়ে সে চলে যায়। এদিকে টিচারদের সামনে, অন্য প্যারেন্টসদের সামনে লজ্জায় মাথা নত করে জহির। তারপর আর সে সুমনা বা বাচ্চাদের সাথে দেখা করার চেষ্টা করেনি। তবে 2 মাস আগে সুমনার বড় বোন রোমানা সুমনার বিয়ের ছবি দিয়েছে। সুমনার পাশে লোকটিকে মারাত্মক মানিয়েছে। এমনকি বিচ্ছেদের পর সুমনার বয়স যেন 10 বছর কমে গিয়েছে। এত সুন্দর লাগছিল সুমনাকে। জহির নিজেই নিজেকে প্রশ্ন করেছিল যে তার সংসারে সুমনার এই রূপ কোথায় হারিয়ে গিয়েছিল, কিন্তু উত্তর পায়নি। কিন্তু স্বার্থপর জহির বুঝলো না যে তার সংসারে সে সুমনার যত্ন নেয়নি বলেই সুমনা নিজের রূপ হারিয়েছিল। জহিরের ভাবনার মাঝে রিতা ঘরে আসলো। হিসিয়ে বলল, আমি আজ রাতে মৈনতাদের সাথে সিলেট যাচ্ছি। তুমি খেয়ে ঘুমিয়ে পড়িও। সিলেট যাচ্ছ মানে? আজ যাবে, আর তুমি এখন আমাকে বলছো? ফাজলামি পেয়েছ? আমার 103 ডিগ্রি জ্বর। আমাকে এ অবস্থায় ফেলে তুমি ঘুরতে যাচ্ছ রিতা? একবারও মনে হচ্ছে না যদি রাতে আমার শরীর আরো খারাপ হয়, তখন কি হবে? একটাবারও ভেবে দেখেছো?
শুনতে খারাপ লাগলো, আমার সত্যি মনে হচ্ছে তুমি আমাকে কোনোদিন ভালোই বাসনি রিতা। এই যে আমি এতগুলো মাস ধরে অসুস্থ, একটা দিনও আমাকে এক গ্লাস পানিও এগিয়ে দাওনি। সেবা তো আমার কল্পনা। এই যে আজ দুপুরেও আমি সব খাবার বমি করে ফেলেছি, কিন্তু সে সময় তুমি আমার পাশে থেকেও এগিয়ে আসনি। উল্টো আমার বমি দেখে নাক চেপে খাবার ফেলে বারান্দায় চলে গিয়েছিলে। এরপর আমার আশেপাশেও আসনি। এই যে আমার অসুস্থ শরীর, পেট খালি, খোঁজ নিয়েছ? নাওনি। এটাকে কি ভালোবাসা বলে রিতা? এই তোমাকে ভালোবেসে আমি আমার 12 বছরের সংসার, স্ত্রী, সন্তান সব ছেড়েছি, কিন্তু বিনিময়ে কি পেলাম? নিজের অসুস্থতায় তোমার নির্লিপ্ততা, তোমার উদাসীনতা। এই আমি যখন সুমনার সাথে ছিলাম, আমার সামান্য হাসিতে সে বিচলিত হয়ে যেত। আমার জ্বর হলে সারা রাত সে পাশে বসে থাকতো, সময় মতো আমাকে ওষুধ দিত, আমার জন্য আলাদা করে খাবার রান্না করত। এখন তো মনে হয় সুমনাই আমাকে ভালোবাসতো। জহিরের কথায় চটে গেল রিতা। রাগে ফুলদানিটা হাতে নিয়ে ফিকে মারল মিররের দিকে। মুহূর্তের মাঝে ফুলদানিটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। তারপর হিসিয়ে বলল, ভুলেও তোমার প্রথম স্ত্রীর সাথে আমার তুলনা করবে না জহির। আমি সুমনা নই। সুমনা যদি এতটাই ভালো হতো, তাহলে ছাড়লে কেন? ওহ, তখন তো তোমার আমার সুন্দর শরীরের প্রতি লোভ জেগেছিল, তাই না? রিতা, মুখ সামলে কথা বলো। পারবো না। আমি সুমনা না, আমি রিতা। তাই আমার সাথে সুমনার তুলনা করতে এসো না। এত খারাপ লাগলে যাও, সুমনার কাছে চলে যাও, রেগে বলল রিতা। রিতার কথায় তাচ্ছিল্য হাসলো জহির। তারপর বলল, এই আমাকে নিজের কাছে রাখার জন্য সুইসাইড করতে চেয়েছিলে তুমি, আর সেই তুমি আজ আমাকে চলে যেতে বলছো? আজ আমার বড্ড বেশি অনুশোচনা হচ্ছে, জানো তো রিতা। নিজের সুখে আমি নিজের হাতেই কবর দিয়েছি, আর সেটা শাস্তিই বুঝি আজ পাচ্ছি। জহিরের কথায় রিতা কি উত্তর দিবে খুঁজে পেল না। আসলেই তো, এই জহিরকে পাওয়ার জন্য কত কি না করেছে, কত পাগলামি না করেছে। অতীতের দিনগুলো কত সুখেরই না ছিল, কিন্তু হুট করে যে কি হলো, সব এলোমেলো হয়ে গেল। জহিরের অসুস্থতা যত বাড়তে লাগলো, জহিরের প্রতি রিতার বিরক্তিগুলো বাড়তে লাগলো। তার উপরে আবার ধীরে ধীরে জহির কেমন জানি হয়ে গেল। সবকিছুতেই জহিরের অনুমতি নিতে হয়। দম বন্ধ লাগে রিতার। রিতা আর কিছু না বলে নিজের ব্যাগটা নিয়ে বাসার বাইরে চলে গেল, আর জহির বারান্দায় থম মেরে বসে থাকলো। অস্ট্রেলিয়া একটি ছিমছাম বাড়িতে সুমনার নতুন সংসার। হ্যাঁ, সুমনা বিয়ে করেছে, তবে বিয়েটা ছিল নিজের আর তার সন্তানদের জন্য। কারণ আমরা মেয়েরা যত বড় বড় কথা বলি না কেন, আমাদের একজন অভিভাবকের খুব প্রয়োজন। কারণ আমরা মেয়েরা খুবই আবেগপ্রবণ, তাই বিপদ আমাদের পিছনে ঘুরে। এই অভিভাবক আপনার বাবা, ভাই, স্বামী বা ছেলে। যেহেতু সুমনার বাবা বেঁচে নেই, তার ভাইও নেই, স্বামীও নেই, ছেলেটার বয়স কম, তাই তার একজন অভিভাবকের প্রয়োজন ছিল। তাই তো দ্বিতীয়বারের মতো বিয়ে করেছে মিনহাজ আহমেদকে। 2 বছর আগে তার স্ত্রী মারা যায়। তারপর থেকে দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় থিত হয়। নিজের ঘরে জানালার পাশে বসে চা খাচ্ছে সুমনা। মনে পড়ে গেল মিনহাজ আর তার প্রথম দেখা। অতীত। ঢাকার একটি ব্যস্ত রেস্টুরেন্টে মুখোমুখি বসে আছে মিনহাজ আর সুমনা। নীরবতা। সুমনাই নিজের কথা শুরু করলো। মিনহাজ সাহেব, আমি বেশি লুকোচুরি পছন্দ করি না। আমি বিয়েটা করছি শুধুমাত্র আমার আর আমার বাচ্চাদের মেরুদণ্ড শক্ত করতে। আমাদের একজন অভিভাবক দরকার। স্ত্রী হিসেবে আপনার সব চাহিদাও মেটাবো, কিন্তু আমার কাছে ভালোবাসার আশা করবেন না। 12 বছর একটা কাপুরুষকে, শয়তান, জানোয়ার, প্রতারককে ভালোবেসে ঠকেছি। তাই আর এসব অনুভূতি নিজের মনে জাগানোর সাহস নেই। এখন দেখেন, আমাকে বিয়ে করলে আপনার পোষাবে কিনা। মিনহাজ হালকা হেসে বলল, আপনি আমার সাথে মানিয়ে নিতে পারলে আমার সমস্যা নেই। আমার একটি পরিবার দরকার, তাই আপনাকে আপনার বাচ্চা সহ বিয়ে করতে চাই। আমার বাবা মা নেই, 2 বোন আছে, তারা যে যার সংসারে ব্যস্ত। স্ত্রী মারা যাওয়ার পর আমি অস্ট্রেলিয়া একাকিত্বে জীবন কাটাচ্ছি। কিন্তু 2 মাস আগে আমার হার্ট অ্যাটাক হয়। আমি বাসায় একা ছিলাম। ভাগ্যক্রমে সেদিন আমার প্রিয় অফিসিয়াল কাজে আমার বাসায় এসে আমাকে অজ্ঞান অবস্থায় পায়। সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া এবং সৃষ্টিকর্তার ইচ্ছায় সেই যাত্রায় আমি বেঁচে যাই। কিন্তু সেদিন আমি অনুভব করি আমার একটি পরিবার দরকার। আপনার দুলাভাই আমার বন্ধু হওয়ায় সে আপনার কথা আমাকে বলে।
সুমনা কি মনে করে জিজ্ঞেস করলো, আপনার স্ত্রী কিভাবে মারা গিয়েছে? মারা যায়নি, আমি নিজেই তাকে মেরেছি। হতভম্ব হয়ে তাকিয়ে রইল সুমনা, কথার খেয়েই যেন হারালো। আমার আর ভালো লাগছে না চৈতি, দম বন্ধ লাগছে এই সম্পর্কটাতে। এখন মনে হচ্ছে বিয়ে করেই ভুল করেছি। হতাশ কণ্ঠে বলল রিতা। কি বলিস, নিজেই তো ওই বুড়োটাকে নাচতে নাচতে বিয়ে করলি, ও নাকি তো ট্রু লাভ। হাসতে হাসতে বলল চৈতি। সত্যি বলতে বিয়ের আগে তাই মনে হতো। জহির সবসময় আমাকে সব বিপদ থেকে প্রোটেক্ট করত, আমাকে আগলে রাখতো, আমার ছোটখাটো বিষয় খেয়াল রাখতো। ধর কখনো কাজের মাঝে যদি আমার বিরক্তি লাগতো, সাথে সাথে সে আমার মন ভালো করতে আমার পছন্দের বার্গার অর্ডার দিত। সবসময় আমাকে স্পেশাল ফিল করাতো। ও যখন আমার পাশে থাকতো আমার নিজেকে অনেক বেশি নিরাপদ মনে হতো। ও আমার পছন্দ অপছন্দ সবকিছুর প্রতি দৃষ্টি রাখতো। আমি বলেছিলাম আমার সমুদ্র পছন্দ, সে আমার জন্মদিনে আমাকে সেন্ট মার্টিন নিয়ে যায়, সৈকতে স্পেশাল ডেটের আয়োজন করে। চারপাশে কি সুন্দর লাইটিং করা ছিল, এরকম হাজার হাজার বার সে আমাকে স্পেশাল ফিল করিয়েছে। একদম বাচ্চাদের মতো কেয়ার করত। তার চলাচল, তার গোছানো কথাবার্তা, সবকিছু আমাকে মুগ্ধ করত। আমি তার প্রতি ভয়ঙ্করভাবে আসক্ত হয়ে পড়েছিলাম। বিয়ের পর কয়েক মাস সব ঠিক থাকলো, ধীরে ধীরে সব এলোমেলো হতে লাগলো। আমি আবিষ্কার করলাম যে গোছানো মানুষকে আমি ভালোবেসেছিলাম, ওটা মোটেও জহিরের আসল রূপ ছিল না। তুই জানিস চৈতি, টয়লেট করেও ফ্লাশ করতে ভুলে যায়। পরে আমি গেলে দেখি পুরো কমোডে ময়লা, আর গন্ধ তো আছে। মাঝে মাঝে সে মনের ভুলে আমার ব্রাশ দিয়ে ব্রাশ করে। তাই এখন আমি নিজের ব্রাশ লুকিয়ে রাখি। গোসল করে ভেজা গামছা বিছানায় ফেলে রাখে, ঘর অগোছালো করে রাখে, বিছানায় বসে টিভি দেখতে দেখতে খায়, আর পুরো ঘর নোংরা করে রাখে। দিনে না হয় বউ এসে কাজ করে দেয়, রাতে আমাকেই করতে হয়। তার উপর আবার 2 দিন পর পর তার শরীর খারাপ হচ্ছে। সারাদিন নাক দিয়ে ফ্যাস ফ্যাস করে সর্দি পড়ে, আর জ্বরে কোকায়। ঘেন্নায় আমার গা গুলায়। কয়েক মাস আগে তো আবার ডায়রিয়া হলো। ভাইরে ভাই, সেই কি গন্ধ ঘরে। ওর দেখতে এখন 70 বছরের বুড়া মনে হয়। আমি শারীরিকভাবেও স্যাটিসফাইড না। আর ঘোরাঘুরি, সেটা আমার জন্য স্বপ্ন। অফিসে ওর ডিমোশন হয়েছে, মেবি চাকরিটাও থাকবে না। পরের মাস থেকে একটি বুয়াও আসবে না, কারণ টাকার সংকট। বিয়ের পর আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম, ভেবেছিলাম জহির তো আছি, কিন্তু এখন দেখি আমি নিজের মেকআপের জিনিসপত্র ঠিকভাবে কিনতে পারছি না। বিয়ের আগে জহির আমাকে কেয়ার করত, আর এখন আশা করে যে আমি ওর দাসী হয়ে থাকবো, ওর সেবা যত্ন করব, ওর জন্য 3 বেলা খাবার বানাবো। পারবো না এসব করতে চৈতি, আমার দ্বারা এসব সম্ভব না। মন খারাপ করে বলল রিতা। বিয়ের এই কয়েক মাসে এই অবস্থা? তাহলে ভাব, জহিরের প্রথম স্ত্রী 12 বছর কিভাবে সংসার করলো, কত স্যাক্রিফাইস করেছিল সে নিজের সংসারের জন্য। আর তুই তার হাতে গড়া সেই সংসারটা কেড়ে নিলি, এমনকি তার হাতে সাজানো বাসাটাও নিয়ে নিলি। আর এখন বলছিস জহিরকে ভালো লাগে না? তাচ্ছিল্য স্বরে বলল চৈতি। সুমনার কথা উঠতেই তেতে উঠল রিতা। হিসিয়ে বলল, খবরদার, ওই মহিলার সাথে আমার তুলনা করতে আসবি না। ওর নিজের স্বামী আটকানোর মুরুদ ছিল না বলেই ওর স্বামী আমার পেছনে আসছে। এমনকি আমি যদি জহিরকে লাথিও মারি, তবুও ও এসে আমার পা চাটবে, কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। এটা আমার যোগ্যতা, আর ওই সুমনার ব্যর্থতা। এখানে আমার কোনো দোষ নেই। বলে উঠে চলে গেল রিতা। রিতার চলে যাওয়া দেখলো চৈতি। বিড়বিড়িয়ে বলল, আমি দোয়া করি রিতা, তোর এই অহংকার ভাঙুক। একটা মেয়ের সাজানো সংসার ভাঙার শাস্তি তুই যেন পাস। 2টো বাচ্চা থেকে তাদের বাবা কেড়ে নেওয়ার শাস্তি যেন তুই পাস। মন থেকে দোয়া করি আমি। আমার স্ত্রী রূপন্তীর সাথে আমার পারিবারিকভাবে বিয়ে হয়। ওর বয়স কম ছিল, সবে 17, কিন্তু পড়াশোনার প্রতি ছিল তার প্রবল আকর্ষণ। আমি ওকে সেই সুযোগ দিলাম। এরই মধ্যে আমাদের মেয়ে প্রিয়া পৃথিবীতে আসলো। প্রিয়ার ভালো ভবিষ্যতের কথা ভেবে আমি অস্ট্রেলিয়া চলে আসলাম। সময় যেতে লাগলো। একদিন হুট করে বাংলাদেশ থেকে খবর এলো আমার মেয়ে নিখোঁজ। আমি আর দেরি না করে দেশে ফিরে গেলাম। 7 দিন পর আমার মেয়ের খণ্ডিত দেহ পাওয়া গেল। সেদিন আমি পাগলের মতো কেঁদেছিলাম। তারপর নিজেকে ঘর বন্দি করে ফেললাম। এভাবে পুরো একটা মাস কেটে গেল। কিন্তু আমি অবাক হয়ে দেখলাম আমার স্ত্রী একদম স্বাভাবিক।
তার মাঝে কোনো কষ্ট নেই, উল্টো সে আমাকে বোঝাচ্ছে অস্ট্রেলিয়া ফিরে যাওয়ার জন্য। আমার সন্দেহ লাগলো। আমি গোপনে পুলিশকে এ বিষয়ে জানালাম। তারপর তদন্ত করে পাওয়া গেল আমার স্ত্রীর পরকীয়া বিষয়ে আমার মেয়ে জেনে গিয়েছিল। মেয়ে আমাকে সব জানাতে চেয়েছিল বলে আমার স্ত্রী আর তার প্রেমিক নির্মমভাবে আমার বাচ্চাটাকে মেরে ফেলে। পেপারে উঠেছিল এই ঘটনা। রূপন্তীকে জেলে নেওয়ার পরেও আমার রাগ কমেনি, তাই আমার ওই পুলিশ বন্ধুর সহায়তায় জেলে ঢুকি। এরপর নিজের হাতে ওর মুখে বিষ ঢেলে দিই। পরবর্তীতে টাকা দিয়ে মিথ্যে রিপোর্ট বানানো হয় যে রূপন্তী হার্ট অ্যাটাক করেছে। এখন আপনিই বলুন সুমনা, আমি কি ভুল করেছি? সুমনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো মিনহাজ। সুমনা মিনহাজের দিকে তাকিয়ে হালকা হেসে উত্তর দিল, মোটেও না। এর চেয়েও করুণ মৃত্যু হলে আমার আত্মাটা শান্তি পেত। যেই মা নিজের স্বার্থে নিজের গর্ভজাত সন্তানকে এত হিংস্রভাবে মেরে ফেলতে পারে, সেই মা কোনো ক্ষমা ডিজার্ভ করে না মিনহাজ। জহির তোমার HIV পজিটিভ। কথাটি শোনা মাত্রই জহিরের গলা শুকিয়ে গেল। কিভাবে কি হলো তার মাথা কাজ করছে না। কাঁপা কাঁপা গলায় ডাক্তারকে জিজ্ঞেস করলো, এটা কিভাবে সম্ভব ডক্টর? যদি আপনি কোনো এইডস রোগীর ব্যবহৃত ব্লেড, রেজার, সুচ ব্যবহার করেন বা আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণ করেন, আক্রান্ত ব্যক্তির সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন, তবে আপনিও এই রোগে আক্রান্ত হবেন। কিন্তু আমি তো এসব করিনি। তা তো জানি না আমি। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে এসেছে জহির, কিন্তু পা যেন তার চলছেই না। কি থেকে কি হয়ে গেল? কিভাবে হলো এসব? মাথা কাজ করছে না তার। আর রিতা, সে তো এই কথা জানতে পারলে সাথে সাথেই তাকে ছেড়ে দিবে। একেবারে নিঃস্ব হয়ে যাবে জহির। প্রথম স্ত্রী সন্তানরা নেই, চাকরি নেই, টাকা নেই। এখন যদি রিতাই না থাকে। ঘামতে শুরু করলো জহির। কাঁপা কাঁপা শরীরে বসে পড়ল ফুটপাতে। চোখের সামনে ভাসতে লাগলো তার জীবনের শুরু থেকে এখন অবধি ঘটা পুরো ঘটনা। নিজে পছন্দ করে বিয়ে করেছিল সুমনাকে। সংসারে তখন অনেক অভাব, কিন্তু সুমনা কিভাবে যেন সব মানিয়ে নিয়েছিল। কোনো আলাদা চাহিদা ছিল না তার। কোনোদিন মুখ ফুটো বলতো না আমাকে একটি শাড়ি কিনে দাও। উল্টো জহিরের যখন প্রথম চাকরিটা চলে যায়, তখন তার মায়ের দেয়া এক ভরির গলার চেনটি বিনা বাক্যে বেচে দিল। সেই চেন বিক্রির টাকায় 6 মাস চলেছিল। খুঁজে দেখলে এরকম হাজারটা ঘটনা সামনে চলে আসবে, যেখানে সুমনা নিজের হাজার হাজার শখ, আহ্লাদ, শখের জিনিস বিসর্জন দিয়েছে শুধুমাত্র সংসারের পেছনে। তার ইনকাম বাড়ার পরেও সুমনা কোনোদিন বাড়তি খরচ করেনি। টাকা জমিয়েছে একটি নিজের সুন্দর বাসা বানাতে। কতই না সুখে সংসার ছিল তার। কিন্তু জহির কি করলো? নিজের স্ত্রী সন্তানদের সাথে প্রতারণা করলো। রিতাকে পেতে স্ত্রী সন্তানকে ছাড়লো। এমনকি সুমনার বাচ্চাদের উপর থেকে আশ্রয় কেড়ে নিল। বাবা হিসেবেও সে ব্যর্থ। তার আপন সন্তানরাও তাকে ঘৃণা করে। কিন্তু যে রিতার জন্য সে এত অন্যায়, এত পাপ করলো, সেই রিতা তাকে কোনোদিনও ভালোবাসেনি। সে ছিল রিতার চাহিদা পূরণের মেশিন। যখন দেখলো সেই মেশিনটা আর কাজে দিচ্ছে না, টাকা বিলাসিতা দিতে পারছে না, তখনই তার আসল রূপ বেরিয়ে আসলো। জহির মনে মনে ভাবলো, পাপ তো সে একা করেনি, রিতাও সে পাপের সমান ভাগীদার। একজন নারী হয়ে আরেকজন নারীর ঘর ভেঙেছে, ইচ্ছা করে মাথার আশ্রয় কেড়ে নিয়েছে, সন্তানদের থেকে তাদের বাবাকে আলাদা করেছে। শাস্তি তো রিতারও প্রাপ্য। মনে মনে নতুন খেলার ছক কষল জহির। জহির, তোমার সাথে আমার জরুরি কথা আছে। নির্লিপ্ত কণ্ঠে বলল রিতা। ডিভোর্স চাও? তাচ্ছিল্য হেসে বলল জহির। বুঝতে পেরেছো যেহেতু ভালো। আমার দম বন্ধ লাগছে তোমার এই সংসারে। আমি একটু শান্তিতে বাঁচতে চাই জহির। অট্টস্বরে হেসে উঠল জহির। তারপর বলল, শান্তি চাও? যাও চলে, কিন্তু আমার প্রথম স্ত্রী আর সন্তানদের ফিরিয়ে দিতে পারবে, যাদের আমি তোমার জন্য ছেড়েছিলাম? তুমি কোনো দুধ খাওয়া বাচ্চা নও জহির। যা সিদ্ধান্ত নিয়েছিলে নিজে নিয়েছিলে, আমি জোর করিনি। আত্মহত্যার হুমকি কে দিত রিতা? আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল কে করতো? আমি কে ছিলাম? কেন তুমি আমার ওসব হুমকিকে পাত্তা দিয়েছিলে? কেন হুমকিতে নিজের সংসার ভেঙেছ? দোষী তুমি, আমি না। যাই হোক, কাবিনে 30 লাখ টাকা দিয়ে দিও। তুমি জানো রিতা, আমার কাছে 30 লাখ কেন, 50,000 টাকাও নেই। করুণ কণ্ঠে বলল জহির। সেটা আমার ব্যাপার না। এই বাসাটা আছে, এটা বিক্রি করে দিও। আচ্ছা দিব, কিন্তু তার বিনিময় চাই। বাঁকা এসে বলল জহির। কি চাও?
অবাক কণ্ঠে বলল রিতা। আজকের রাতটা। রাজি আমি। জহির আর কিছুই বলল না, এগিয়ে গেল রিতার দিকে। আজ 1 বছর হলো জহির আর রিতার ডিভোর্সের। রিতা এখন ব্যস্ত তার নতুন অফিসের বসকে পটাতে, কিন্তু রিতার শরীরের অবস্থা ভালো নেই। শরীর ধীরে ধীরে ভেঙে পড়ছে, জ্বর সর্দি লেগেই থাকে। রিতা আজ ছুটি নিয়েছে, জ্বরটা বেড়েছে। হুট করে কলিং বেলের শব্দে সে তড়িঘড়ি যে দরজা খুলল। তার নামে পার্সেল এসেছে। পার্সেল খুলতেই একখানা মেডিকেল রিপোর্ট চোখে পড়ল। নাম দেখল জহিরের। তারপর রিপোর্টে চোখ বুলাতেই হাত পা কেঁপে উঠল তার। 1 বছর আগের রিপোর্ট। HIV পজিটিভ। তার মানে বুঝতে বাকি রইল না রিতার। সেদিন জহির বিনিময়ে তার কাছে একটা রাত চেয়েছিল বটে, কিন্তু উদ্দেশ্য ছিল নিজের রোগ রিতার মাঝে দেয়ার, আর সেটাই হয়েছে। রিতা ভয়ে আতঙ্কে হাউমাউ করে কাঁদতে লাগলো। এখন কি হবে তার? বাড়ি বিক্রির পর জহির তার গ্রামের বাসায় ফিরে গিয়েছে। বাসা বিক্রির ভালোই টাকা পেয়েছিল। ওখান থেকে 30 লাখ রিতাকে দিয়ে বাকি 50 লাখ জহিরের কাছে ছিল। ওগুলো ব্যাংকে রেখেছে। প্রতি মাসে যা মুনাফা আসে ওটা দিয়ে দিব্যি চলে যায়। কিন্তু শরীরটা দিন দিন আরো ভঙ্গুর হয়ে যাচ্ছে। দেখলে মনে হবে 80 বছরের বৃদ্ধা। তবু চলছে জীবন। চলুক, পাপ করেছে, শাস্তি তো পাবেই। 7 মাসের গর্ভবতী সুমনা। জীবনটা বেশ চলছে তার। মিনহাজ চমৎকার একজন মানুষ। বাচ্চারাও এখন খুব সুখী। মিনহাজকে তারা নিজের বাবার মতো ভালোবাসে। ধীর পায়ে সুমনা জানালার পাশে এসে দাঁড়ালো। মনে মনে বলল, তুমি কোনোদিন জানতেই পারবে না জহির, তোমার শরীর ওই মরণ ব্যাধির ভাইরাস প্রবেশের মূল কারিগর আমি। সেদিন তোমার চায়ে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিলাম নিজের কার্য সিদ্ধির জন্য। তারপর জানোই তো একজন মানুষ কিভাবে ওই ভাইরাসে আক্রান্ত হয়। আমি সুমনা, আমি যেমন ভালোবাসতে জানি, ভালোবেসে জীবন দিতে জানি, তেমনি ভাবে যাদের ঘৃণা করি তাদেরকে তাদের প্রাপ্যটা বুঝিয়ে দিতেও জানি। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।